জয়ন্তী তারকের 4টি বই যার কথা বললাম, তারই পরিবেশন ঘিরে এবং জয়ন্ত দে তারককে ঘিরেই আজকে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে। প্রথম পথ চলা শুরু করব কবিগুরুর হাত ধরে পৌলমীর গানের মাধ্যমে। পৌলমী মণ্ডল শুরু করবেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে। পৌলমীকে মঞ্চে আসতে অনুরোধ করব। আমি এখন অপূর্ব গঙ্গোপাধ্যায়কে ডেকে নেব সুমিত্রা প্রকাশনের তরফ থেকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। আমাদের যারা শুভার্থী বা যারা শুভকাঙ্ক্ষী, আমরা মাঝে মাঝেই 3 মাস 6 মাস অন্তর এরকম বই প্রকাশের অনুষ্ঠান করে থাকি। গত 6 মাস এই 4 বছর আগে একটি অনুষ্ঠান এরকম হয়েছিল। আজকের যে অনুষ্ঠান তার একটা নতুনত্ব আছে, সেটা হচ্ছে প্রথম আমাদের অনুষ্ঠানে আজকে আমরা অতিথিকে পেয়েছি। সুমিত্রা প্রকাশনী বহু অনুষ্ঠান করেছে, কিন্তু আগে কোনোবারই অতিথিকে পাইনি। এটা একটা ব্যাপার। অতিথি বসুরাই আপনাদের সকলের কাছে খুব পরিচিত নাম। আর যার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে জয়ন্ত দে তারক। এই জয়ন্ত হচ্ছে উত্তরবঙ্গের ছেলে, এবং উত্তরবঙ্গ শুনলেই আমাদের মনে হয় যেন একটু অবহেলিত, বা সেখানকার যেন সেরকম কলকাতাতে একটু ঠিক হয়তো সেইভাবে উত্তরবঙ্গকে দেখা এখনো হয় না। সেই তুলনায় বা সেই প্রেক্ষিতে বলছি যে জয়ন্তর এই অনুষ্ঠানটা আমাদের প্রকাশকের কাছেও একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। জয়ন্ত শুধুমাত্র যে কবিতা নয়, ওর অনেক সামাজিক কাজকর্ম এবং অনেক সমাজসেবামূলক দিক আছে। সেগুলো পরে জয়ন্ত হয়তো নিজেই কিছুটা বলবে বা অন্য বক্তারাও সেটা বলতে পারেন। আমি নিজে কবিতা যে খুব ভালো বুঝি এরকম দাবি করি না, কিন্তু এরকম আমার মনে হয়েছে যে জয়ন্তর লেখা কবিতা অত্যন্ত সহজবোধ্য। মানে আধুনিক কবিতাকে আমরা অনেকেই দূরে সরিয়ে রাখি যে দুর্বোধ্য হবে,
সেই দিক থেকে আমার মনে হয় যে এখন যে দুজন বসে আছে অদিতি বা জয়ন্ত, এদের কবিতা কিন্তু সেই পর্যায়ে পড়ে না। মঞ্চে এখন কবি জয়ন্ত দে তারকের 4টি কাব্যগ্রন্থের উন্মোচন করা হলো। একটি কবিতা শোনাচ্ছি। দুকুল ভাসিয়ে। পাহাড় থেকে সৃষ্ট নদী ভালোবাসার একটু ঢাল পেলে এঁকে বেঁকে এগিয়ে চলে, মিলবে সাগর জলে। আজকে সবাই ব্যস্ত ভীষণ, নদীর মতো গতি। বন্ধুর পথে চড়াই উতরাই, হারায় বন্ধু স্মৃতি। চলার পথে নদী করে আরো নদী সৃষ্টি। অন্য ধারা জড়িয়ে বুকে নদ চেনালো কৃষ্টি। অবশেষে নদ আর নদী সমসম্মান নিয়ে সাগর জলে নাইতে নামে, দুকুল ভাসিয়ে। আজ কলকাতা শহরের জন্মদিন, সেই উপলক্ষে আমি একটি কবিতা শোনাচ্ছি। স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়দা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টা কেবলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শুনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। আমি দুটি কবিতা আবৃত্তি করব। প্রথম কবিতাটি লিখেছেন শ্রী জয়ন্ত দে তারক মহাশয়। কবিতাটির নাম ইচ্ছেশীল। নিজের ভালো বুঝতে যেদিন শিখবে, চারিদিকে স্বার্থপরের আদল অনেক দেখবে। কতটা সময় আছে তোমার হাতে, ঘুমিয়ে নাও, কাজের শেষে আবার না হয় ঘুমিয়ে নিও প্রাতে। স্বপ্ন দেখে সাহসী মন, ভীরুরা আখের গোছায়। মন্দ কিংবা ভালো উঠতে পারে জেগে তোমার একটি খোঁচায়। কি হয়েছে, আঘাত পেলে? আমার দ্বিতীয় কবিতা কলকাতার ব্যাপারে।
কবিতাটির নাম তিলোত্তমা কলকাতা। আমার প্রিয় কলকাতা, তোমার বুকে জন্ম আমার, তোমার বুকে রেখে মাথা, মুগ্ধ হয়ে দেখছি আমি ৩০০ বছর পূর্ণ করে নতুন সাজে সেজেছ তুমি, ঝেড়ে ফেলে জীর্ণ পাতা। হাতে টানা রিক্সাগুলো যায় না দেখা আজ, চারিদিকে নিয়ন বাতির আলোর মেলায় সাজ। জীর্ণ খোলস ঝেড়ে তোমার, তুমি সুন্দরী রূপসী তিলোত্তমা আজ। ধন্যবাদ। মেঘ কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, সেটা খুশি সেটা যাব ভারী মজা। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মনে। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, চুনা কি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকে, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া না নামিলে, মেঘ হয়ে আকাশেতে গেল কমিলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, তবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। তবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সেটি ভাবি যাহা মনে। আমার আমার পরের কবিতাটা হচ্ছে কল্লোলিনী কলকাতা, নবনীতা দেবসেনের লেখা। মেঘ ফুটো করে জল ঝরছেই ঝরছে, মাঠঘাট লেকটেক ভরছেই ভরছে। পথগুলো একে একে সব হলো নদী, এইবারে সব ছোটে সমুদ্রে চলিলে। মা বললো কিচ্ছে হবে, গলি গলি রাস্তার রাজপথ জনপথ ট্রাম আর বাস্তা। পথ যদি নদী হয়ে সমুদ্রে ছুটবে, কি করে লোকেরা তবে বাড়ি দিয়ে উঠবে। বাড়ি যাবে বলে ধরো স্কুল থেকে বেরোলে, একটানে চলবে কার্তিক হলো। তারপরে খোলা বেলা নেই আর শৃঙ্খল, চোখের পলকে বুঝি চলে যাবে শৃঙ্খল। নেই কথাবার্তা, শুরু হলো যাত্রা। সেটি কি হাঁ ঘরে সবাই সাগরে, রিক্সা কি ট্যাক্সি মিনি আর ম্যাক্সি। নেই কারো ছুটি নেই, সিন্ধুতে ছুটবে অ্যামভাস নর্থ থেকে রোসা নদী হয়ে তারাতলা নদী যাবে দক্ষিণে বয়ে। নামখানা ঘাটে গিয়ে মহাসমাধরে ঝাঁপ দেবে কলকাতা বঙ্গোপসাগরে। অথবা এমনও হতে পারে ভূগর্ভ রেলের পথ ধরে সমুদ্র এসে যাবে সারপ্রাইজ দিতে শহরে। হাতে গুনে বলেছেন মহাকবি কবে, কলকাতা একদিন কল্লোলিনী হবে। নমস্কার। তো মণিপুরী নৃত্যে পরিবেশনায় আজ সোমা মুখার্জি। মূলত অপূর্বতার আমন্ত্রণে এসেছি। আমার মণিপুরী নাচের গুরু শ্রীমতী পৌশালী চ্যাটার্জিকে প্রণাম জানিয়ে আমি আমার নৃত্য পরিবেশন করছি। This
আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। সত্যি কি কবিতা আমাদের বাঁচিয়ে রাখে? সত্যি কি তার কাছে নত হওয়া যায়? এই মুহূর্তে বাংলা কবিতা এই বিষয় নিয়ে একটি আলোচনা আমরা এখন শুনব। আলোচনায় অংশ নেবেন কবি জয়ন্ত দে তারক এবং কবি অদিতি বসু রায়। এত ভালো লাগছে যে কবিতার জন্য এত মানুষ ধৈর্য সহকারে বসে আছে। কেউ কিন্তু পাশের মানুষের সাথে কথা বলছেন। সাধারণত আজকালকার গ্যাদারিং গুলোতে যা দেখা যায় সেটা নয়, অনেকটাই যেন আন্তরিক সবাই। এই এতটুকুই যদি পাওয়া যায় সমাজটা পাল্টাতে পারে। আমার পাশে বসে আছেন অদিতি বসু রায়, আমার সাথে প্রথম দেখা, এখনই দেখা। আশা করব এই দেখাটা আমাদের এগিয়ে চলবে কবিতার মধ্য দিয়ে। আমি আমার বিষয়টা হয়তো একটু বড় হতেই পারে, কারণ এটা তো প্রিভিলেজ আমি আপনাদের কাছে পাবো, কারণ আমি অনেকটা দূর থেকে কিন্তু এসেছি। আমার কথা তো একটু শুনতেই হবে আপনাদেরকে, কষ্ট করে হতো। আমার পাশে যে অপূর্বদা বসে আছেন, অপূর্ব গাঙ্গুলি, ওনার প্রতি আমি ভীষণ ভীষণ ভাবে কৃতজ্ঞ। হঠাৎ জানি না কিভাবে যোগাযোগটা হলো। এখানে অনেকেই আছেন, বলতে পারবেন। আমার সামনে বসে আছেন বুলাদি, উনি অবশ্যই বলবেন, আমি আশা করি পরে বিষয়গুলো কিভাবে যে যোগাযোগটা হলো। বুলাদি যখন কবিতা পড়বেন আমি আশা করবো আপনি একটু বলবেন। যেভাবে হয়ে থাকুক যোগাযোগটা এমন, কিন্তু অপূর্বতা যেভাবে আমার মতো একটা খুব খুব সামান্য মানুষ, তার পরিচিতির দরকার নেই বললেই চলে, এবং আছে কিনা সেটা তার প্রকাশনার যে বইগুলো, 4টে বই একদম পরপর এই বইমেলায় 4টে বই ছিল। এই বইমেলায় 4টে ছিল, 3টে ছিল। এই বইমেলায় 3টে ছিল, ঠিক বইমেলার পরে একটা প্রেসে ছিল, সেটা হচ্ছে এটা নতুন বোধের সাধু। তো এই যে আমার হঠাৎ করে 4টা বই একবারে অপূর্বদা পর অল্প সময়ের মধ্যে করলেন, আমি এটা ভাবতে পারি না উনি কি দেখেছেন, কি পেয়েছেন, কেন করেছেন। আমি কিন্তু আমার প্যাশন থেকে দেখি। আমি এইটুকু জানানোর জন্য বলে দিই যে প্রচ্ছদগুলো যেটা আপনারা দেখছেন, আমার একটা ইচ্ছে ছিল প্রথম থেকে। এখানে 4টা বই যেমন আছে, আমি কিন্তু শিলিগুড়িতে, প্রথমটা শিলিগুড়িতে, দ্বিতীয়টা বাগডোগরায়, প্রথম 2টো বই আমি ওখানে পাবলিশ করেছিলাম। প্রথম থেকে আমার একটা ইচ্ছা ছিল প্রচ্ছদটা আমি নিজে করব।
কারণ কবিতার ভেতরটাতে যেমন আমি শব্দে কথা বলেছি, আমি চাইছিলাম উপরের যে পরিচ্ছদটা সেটাও একটু আমার ভাবনার দ্বারা সিঞ্চিত থাকুক। সেই চেষ্টাটা আমার মনে ছিল এবং আশাটা ছিল। অপূর্বতা সেটাকে প্রথমে একটু বলেছিলেন, আমি দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। সেটা ছিল জিরাফ কিন্তু সবই দেখে, এটা আমি ওনাকে পাঠিয়েছিলাম। তো অপূর্বতার মনে আছে কিনা জানি না, অপূর্বতা বলেছিলেন আমাকে যে আমার প্রকাশনায়, ভুল বলছি কিনা, আমার প্রকাশনায় এমন ভালো প্রচ্ছদ আমি বোধহয় প্রথম পেলাম। ভুল বলিনি তো? এই কথাটা আমাকে অনুপ্রাণিত করেছিল যে অপূর্বতার মতন এমন একজন মানুষ এই প্রকাশনা জগতে 25 বছরের বেশি হয়তো, তাই তো 25 বছরের বেশি হয়তো উনি আছেন। তার মুখ থেকে এটা শুনতে পেরে আমার একটু ভালো লেগেছে, কিন্তু আমার প্রথম থেকে ইচ্ছে ছিল। তো তার এই প্রত্যেকটা প্রচ্ছদ কিন্তু আমি কষ্ট করে চেষ্টা করে আমার ভালো লাগা মিশিয়ে করবার চেষ্টা করেছি এবং ইচ্ছে আছে যদি পারি সব প্রচ্ছদগুলো নিজেই করব। আর এটার বিষয়ে পড়ে যাচ্ছি, খুব বেশি ওগুলো বলবো না, কারণ আপনারা তো জানতে চাইবেন আমার কবিতা সম্পর্কে আমি কি বলবো, বইগুলো তো আছেই, আপনারা পড়বেন। যদি অপূর্বদার সাথেও আপনারা যোগাযোগ করেন কেমন লাগলো, আমার তো নাম্বার আছে, সবকটা বই বোধহয় যোগাযোগ নাম্বার আছে। যদি কেউ আমার প্রতি আমাকে একটু মানে আমি এই কৃতজ্ঞতার অধিকারী হতে চাই, যদি কেউ একটু কখনো যোগাযোগ করেন যে এই কবিতাটা আমার ভালো লেগেছে বা একটাও কবিতা আমার ভালো লাগেনি, সেটাও আমার উত্তরণের জন্য সাহায্য করবে আমাকে। যদি আপনারা কেউ একজন বলেন যে আমার কাছে একটা কবিতাও ভালো লাগেনি, তারপরে আমি চেষ্টা করবো আপনার ফোন নাম্বারটা রাখবো, কন্ট্যাক্ট করবো। কারণ আমার জার্নিটা হচ্ছে এটাই, আমি তো খুব ছোট নই যে ওকে যে বাচ্চারা কি সুন্দর করলো, এই বয়সে সেটা আমি করলাম, সেটার একটা ফিডব্যাক তো আমি চাই। কি হবে না হবে পরের কথা, কিন্তু খুব বেশি আর বলবো না, কবিতা সম্পর্কে আমি বলবো না, বলবেন অপূর্বদা, বাকিরা। এবং আমি কিন্তু শিখতে এসেছি, জানতে এসেছি, বুঝতে এসেছি। আমি বেশ কয়েকদিন থেকে আছি, কালকে একটা অনুষ্ঠান ছিল, আজকে আছে, আমাকে আজকে রাত্রেই চলে যেতে হবে, কারণ বাড়িতে আমার মা একা থাকেন, আমি মাকে ছেড়ে বেশিক্ষণ থাকা সম্ভব না আমার পক্ষে, তাই আজই আমি চলে যাবো, নাহলে হয়তো আর দুদিন থাকলে ভালো হতো। আমি কিন্তু শুনতে এসেছি, আমি উনি যেমন বললেন আমি কিন্তু ওনার কথা শুনতে এসেছি, আমি এখানকার কবিদের কথা শুনতে এসেছি। তাদের লেখা তো পড়েই থাকি কম আর বেশি, কিন্তু আমি তো উত্তরবঙ্গের মানুষ, একটা কথা তো হয় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা, আমি তাতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না এই ভেদে। কারণ আমার মনে হয় না উত্তরবঙ্গে বসে থেকে কবিতা লিখে কবি হওয়া যায় না, গল্প লিখে গল্পকার হওয়া যায় না, কলকাতায় আসলেই হবে তা। তবে হ্যাঁ, একটা জনমানুষের একটা ছাপ ফেলার ব্যাপার থাকে, পরিচিতির ব্যাপার থাকতে পারে, সেটা কি খুব দরকার? আর সেটা কি কেউ আটকে রাখতে পারে? আমার তো এই আত্মবিশ্বাস আছে, যদি ভালো লেখা হয় সেটা উত্তরবঙ্গের কোনো কোনায় বসে লিখলেও আমার মনে হয় আটকে রাখা যায় না। এখানে আমার কোনো আক্ষেপ নেই, যদি অন্য কারো থেকে থাকে উত্তরবঙ্গের থাকতে পারে। আমি দক্ষিণবঙ্গের মানুষদেরকে এটুকু বলতে পারি, আমার কিন্তু উত্তরবঙ্গের থেকে কোনো আক্ষেপ নেই, বরং আমার হাতের সামনে পাহাড়, হাতের সামনে তিস্তা নদী, হাতের সামনে হাতির পাল যাওয়া 100-200 হাতি যাচ্ছে, সেগুলো কি আপনারা দেখেন? সেগুলো তো আমি দেখতে পাই। তো আমার তো রসদ বেশি, তো আমি যদি না লিখি কে লিখবে? অতএব সুবিধাটা তো আমিই পাচ্ছি, আমি যদি ভুলে দেখি তাহলে বঞ্চিত হওয়ার কোনো জায়গা আমার মনে তো নেই। দক্ষিণবঙ্গের কবি আছেন, আমি আশা করবো এই বিষয়ে অনেক কিছু বলবেন হয়তো পাশাপাশি। আমি একটু এইভাবে বললাম। আর যে কথাটা হচ্ছিল যে আজকের কবিতা, কবিতা নিয়ে বলার কি আছে? কবিতা তো প্রতিদিন নতুন নতুন করে তার ভাবনাকে ভাঙতে ভাঙতে একটা নতুন জিনিসকে দেখে। কবিতা কয় প্রকার ও কি কি বলে হয় নাকি? আমার তো মনে হয় কবিতা কি হয়, কবিতা কি এমন আছে নাকি A+B² কি কবিতা? নিশ্চয়ই নয়। কবিতা তো নিজেকেই ভাঙে প্রতিদিন। অতএব আধুনিক কবিতার কি আছে? হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমার অভিজ্ঞতা থেকে বলি, এমন আমার অনেক বন্ধুদের লেখাও দেখি, মনে হয় যেন তারা অনেক কবিতা পড়ে, অনেক কবিতা পড়ে, তথাকথিত ভালো ভালো নামী মানুষদের কবিতা পড়ে। তারপর সেখান থেকে তারা যখন কবিতা লেখে, বেশ কঠিন, বেশ সুন্দর একটা জবরদস্ত একটা শৈলী যেন মনে হয়।
আমি তো সেগুলো পড়ি। পড়ার পরে যেহেতু আমি মানুষটাকে চিনি, যেহেতু আমি কবিতাকে চিনি, তারপরে যখন তার জীবন যায়, তার কথা বলার ধরন, তার চাহনি, তার মানসিকতা, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, সেগুলো যখন কন্ট্রাডিক্ট করে তার লেখার সাথে, আমার মনে হয় এগুলো কি কপি পেস্ট নয়। কবি তো কবিতার সাথে সম্পৃক্ত থাকার কথা, কবিতা তো ভেতর থেকে আসার কথা। কবিতার সাথে কবির যদি বিন্দু মাত্র মিল না থাকলো, তাহলে এগুলো তো কপি পেস্ট। আমি যদি বিশ্বাস করি না, আমার এটা খুব খারাপ লাগে। জবরদস্ত কবিতা লেখার অনেকে চেষ্টা করেন, গুরুগম্ভীর শব্দের পরে শব্দ ভাসিয়ে, যেখানে সাধারণ মানুষ মনে করবে আরে তো বুঝতেই পারলাম না, যে কত কঠিন কবিতা আমার মস্তিষ্কের উপর দিয়ে গেল। সেটাই কি আসল কাম্য? নাকি কত সহজে আমি প্রতিটা হৃদয়কে ছুঁতে পারবো আমার সেই গভীর ভাবনাটা দিয়ে? সেটাই তো বোধহয় কবিতা হওয়া উচিত। আমি শুধু কঠিন করে লেখাটাই বিশেষ কথা, কেউ বুঝলো না, এত মজা করে বলা হয় না, রাষ্ট্রপতিও না বুঝে রাষ্ট্রপতি পুরস্কার দিয়ে দিতে পারেন, তেমনটা তো নয়। তো যাই হোক, আমি একটু হালকা ছলে বললাম, কবিতা কিন্তু তেমন নয় যে কথাটা বলা হয়। এমন একটা আলোচনার বিষয় ছিল আজকে। আজকের কবিতা, কবিতা চিরকালই আজকে, কবিরা চিরকালই আজকের কথাই বলেন, এবং সেই আজকের কথার মধ্যে থাকে ভবিষ্যতের কিছু কথা। কি ধরে আমরা আগাবো, কোন পথে আমাদের মানব জীবনটা এগিয়ে যাবে। আমার মনে হয় এই মানবিকতার খোঁজ, মানুষের এই মেধা থেকে সেটাই বিচ্ছুরিত বোধহয় হয়। কি আঁকড়ে ধরে আমি বাঁচবো, কি আঁকড়ে ধরে আমি অন্যকে ভালোবাসবো। এই আপনারা পড়বেন, আমার একটু অনুরোধ রইল, পরে ওই মন্দটা হলেও বলবেন, সেটা আমার ভীষণ জরুরি। যদি ভালো না লাগে তাহলে চেষ্টা করবো ভালো করার, আর উপর দিয়ে আর্টিফিশিয়ালি না বললেও হবে, না না বেশ হয়েছে আমারটা না বললেও হবে। আমি আরেকটা অনুরোধ করবো, অনুষ্ঠানটা কিভাবে চলছে, অনুষ্ঠানটা শোনার পর আপনাদের মধ্যে থেকে যদি ছোট করে আপনারা কেউ কিছু বলতে চান, সেই ফিডব্যাকটাও আমরা যদি পেতে পারি, যদি সময় সংকুলন হয়, সেটা দিতে হয়, আমি জানি না, ঠিক আছে, সেটা অন্য কথা। তো আমি আর বেশি কিছু বলছি না, আমি কোনো কবিতাও করছি না, সময়টা একটু কম আছে। আমি চাইবো অদিতি বসুরা একটু কিছু বলুন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জয়ন্তদা যেটা বললেন খুব ভালো কথা, যে কবির দায়িত্ব থাকে প্রত্যেকের কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য। গলা ধরে গেছে, স্লোগান দিয়ে দিয়ে, সরি। তো সেটা একটা কথা জয়ন্তদা, আমি যখন ক্লাস 2-3-তে পড়ি না, তখন দুটো ছবি একসঙ্গে রিলিজ করেছিল। একটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না 1990 সালে, আর একটা হচ্ছে গণশত্রু। এবার দুটোকে আপনি কিন্তু দুটোই শিল্প। এবার গণশত্রু সেভাবে হল পায়নি, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সুপার ডুপার হিট। ফলে কোনো শিল্প, বিশেষ করে কবিতা, কবিতা হচ্ছে পৃথিবীর সূক্ষ্মতম শ্রেষ্ঠতম শিল্প, সেটা কিন্তু সর্বজন গ্রাহ্য কোনো কালে ছিল না, কোনোদিনও হবে না, এবং হওয়াটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত, কিন্তু কখনো পৃথিবীর ইতিহাস তা বলে না। ফলে কবিতার কিছু পাঠক থাকেন যারা কবিতার জন্য নিবেদিত, এবং আপনি যেটা বলছেন সেটা পৃথিবীতে সম্ভব না, কারণ সেখানে শিল্পর মননশীলতা অনেকটা নামতে হয়। আমি ওই দুটো ছবির উদাহরণ এই কারণেই দিলাম। ফলে দুটোর কোনোটাকেই আমরা ছোট করতে পারি না, কারণ যে মাধ্যম আমরা কবিতা লিখছি তারপর ছাপা হচ্ছে, সেটা সর্বজন গ্রাহ্য হলেই সেটা কবিতা হবে না তা আমি বলবো না, কিন্তু শিল্পের নিজস্ব কিছু শর্ত থাকে। সেই শর্ত পূরণ করতে গেলে অনেকটা উপরে উঠতে হয় এবং খানিকটা সূক্ষ্মতা দরকার হয়। দুটো দুরকম, প্রত্যেক শিল্পে সেটা থাকে। আমি অবশ্য সূক্ষ্মতার পক্ষে। তাতে যদি আরো একটা কথা, যে জিনিস যত উন্নত তার টেকনোলজি কিন্তু ততটাই জটিল। আপনারা ভেবে দেখুন যে রেডিও আমরা যখন শুনতাম, সেটার থেকে এখন যখন ওটিটি প্ল্যাটফর্ম এসছে, সেটা কিন্তু অনেক অনেক বেশি ঝামেলার ব্যাপার। আমাদের রিচার্জ করতে হয়, সেটাকে বিভিন্ন জায়গায় টিউন করতে হয় ইমেল দিয়ে। ফলে সেই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জটিলতাও কিছুটা থাকে, এবং এই সমস্তটা ইন্টার রিলেটেড, কারণ এই জটিল সময়টাকেই কবিতা ধরে। মানে কবিতা যেমন এখন কলকাতা শহর ফেটে পড়ছে, একটা কলকাতা শহর সারা পৃথিবী ফেটে পড়ছে একটা নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে, তো সেখানেও আমরা প্রতিবাদ করছি, সেখানেও কিন্তু কবিতা আছে। এবং সেখানে আপনার কথায় আসছে যে, যেমন ধরুন আমাদের সঙ্গে এক জায়গায় পুলিশের ঝামেলা হচ্ছিল, তো পিছন থেকে কয়েকজন কবি চেঁচিয়ে উঠলেন, পুলিশ তোমার বিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি?
তো এটা কবিতা ছাড়া, কবিরা ছাড়া কেউ বলতে পারে না, এরকম একটা অন্তর্মিল দিয়ে দারুণ একটা শব্দ। তো যাই হোক, দুটো ব্যাপারই একসঙ্গে থাকে। আর আরেকটা কথা, যে কবিতাকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করাও একটা ব্যাপার। যে এখন আমি বিভিন্ন জায়গায়, এখানে যারা আছেন শুনছেন যে এখন কবিতা বলার সময় নয়, এখন যুদ্ধে নামার সময়, এটারও আমি বিরুদ্ধে আর কি। যে যারা কবিতাকে জীবনে সম্পৃক্ত করতে পারেনি, পাউডার মাখার ফুলের মধ্যে আবদ্ধ রেখেছে, তারাই এই কথাটা বলতে পারে। আমরা সবাই জানি আলফ্রেড ওয়েন, আইজাক রোজেনবার্গ, এরা এত বিশ্ববরেণ্য কবি, প্রত্যেকেই ওয়ার পোয়েট হিসেবে খ্যাত। সারা জীবন তারা যুদ্ধে কাটিয়েছেন, যুদ্ধের কবিতা লিখেছেন, এবং আমরা শিউরে শিউরে উঠেছি তাদের কবিতা পড়তে গিয়ে। ফলে এই যে আমি যে স্লোগানটাও দিলাম, যে স্লোগানগুলো প্রতিটি মিছিল, প্রতিটি রাষ্ট্র বিপ্লবে উচ্চারিত হয়, সবই কিন্তু এক লাইন বা 2 লাইনের কবিতা। প্রতিটি স্লোগান, এই ভোর সেই ভোর, সেই ভোর দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক, পৃথিবীর প্রথম স্লোগান মানে ধরা যায় মার্ক্সবাদের। সেইখান থেকে এখন সেটাকে আমরা করে নিচ্ছি পুরুষতন্ত্র নিপাত যাক বা ধর্ষরাজ নিপাত যাক। তো এটাও মুখে মুখে চলে আসা কবিতা। তো সমস্ত সময়ের মধ্যেই কিন্তু এই কবিতাগুলো থাকে। এবং যুদ্ধ থেকে প্রেম, সব জায়গায় আমি মনে করি যুদ্ধেই বেশি কবিতা থাকে, কারণ যুদ্ধে যারা দাঁড়িয়ে কবিতা বলতে পারে তারাই প্রকৃত যোদ্ধা। আর ওই সেরকম যে কবিতা কারোর রাস্তা যেমন কারোর একার নয়, কবিতাও কারোর একারও নয়, বাপেরও নয়, সববার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান ধাঁধানি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, মাছিয়ে যাবে সকল যখন। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু শনির ঠেকে, মধুর লাগে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলে অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ছেলে খরা খরা, মনের সঙ্গে একরকমে করে নেবাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে
তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আর আবৃত্তি করছি না, কবিতা পাঠ। আবৃত্তি যখন করি সেটা হলো মুখস্থ থেকে, স্মৃতি থেকে বলি, যেরকম ও বলল। তো নতুন কবির কবিতা মুখস্থ হয়নি এখন। জিরাফ কিন্তু সবই দেখে, এটা কাব্যগ্রন্থের নাম আর আলাদা করে বলতে হবে না, কাব্যগ্রন্থের নামও এটাই। নীল আকাশে তাকিয়ে দেখো, ভাসছে সাদা মেঘ। নিজের ভাষায় বলল টিয়া, মানুষ চেনা শেখ। চিনছ তুমি মন্দ মানুষ, ভাবছ বলবে তারে কি পা। জিরাফ কিন্তু সবই দেখে, উচ্চে রেখে কৃপা। চারদিকে মুখোশধারী হাজার মানুষ আছে, চিনলে পরেই বন ময়ূরের ছন্দ পতন নাচে। তুমি শুধু শক্ত হাতে ফসল ফলাও, লাঙল চালাও মাঠে, পতি চালা কুচুটেরা সব গুটি গুটি পা চালিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। পরের কবিতা যুদ্ধচর কাব্যগ্রন্থ থেকে। মিলটা বলিয়ে দিই, প্রথমে বলছি যে কুচক্রি। এখন তো চারিদিকে আমাদের সেটা চোখে আঙুল দিয়ে আর দেখাতে হচ্ছে না। আর পরের কবিতাটা ক্রান্তদর্শী মেঘ কেন বেছেছি বলি। ক্রান্তদর্শী মানে আপনারা হয়তো বেশি জানেন আমার থেকে, মানে যিনি, যে কবি ভবিষ্যৎ দেখতে পান তাকে ক্রান্তদর্শী বলা হয়, তাই তো জানতো? তো ক্রান্তদর্শী মেঘ, ও হয়তো জানতো এরকম পরিবেশ পরিস্থিতি হবে, সেই জন্যই কিংবা ওর বই উদ্বোধন করতে অদিতি আসবে, জানতো কিনা জানি না, কিন্তু তার উল্লেখটা রয়েছে এই কবিতায়। ক্রান্তদর্শী মেঘ, হে মেঘ, হে ক্রান্তদর্শী মেঘ, আর একটু সরল হও, আর কত উত্তাপ চাই বলো। আমার সোনার ফসল ফলানো মৃত্তিকা চাই, তুমি বর্ষণ হয়ে ঝরো, তরল হয়ে করল নাশ করো। জানি তুমি দমকা বাতাসে উত্তরে মেঘ হয়ে কখনো সখনো আমার খরাক্লিষ্ট হৃদয়ে চুপি চুপি উকি মারো। চলো তবে এবার ফসল ফলানো যাক, অভিমানী তোরণের স্তম্ভ চূর্ণ করে দুজনের ভালোবাসা ডিঙিয়ে বৃহতের ফসল ফলুক। ঝরুক তোমার হৃদয় স্পর্শী তরল বর্ষা অদিতির বুকে, পদদলিত ঘাসের ফুল শুনুক, মৌমাছির গুঞ্জন শুনুক। হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম এই প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে,
অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে কি পাগলামো, কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই, দিল্লি না হলে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই, নিত্য ফুরোয় যাদের, নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলা নিটুকু, চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা, বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দু চোখ বেয়ে, অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধক, তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, শরীর খানাই কেবল সত্য আর তো সবই খুশি, ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব, বাবু মশাই। সে এক কলকাতা ছিল আমাদের, শ্যামবাজার ছুঁয়ে ব্রহ্মপুত্র, সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে গাঢ় পর্বতমালা, আর হ্যারিসন রোডে চিতোরের সার সার দুর্গ, বিরাট সামিয়ানার নিচে সারা রাত গানের আর কবিতার উৎসব, যেখানে পা রাখছি আগুনের আলপনা, যেখানে হাত সেখানেই রক্ত রাখি, তখন সূর্য সেন বলে হাঁক দিলেই খুলে যেত 1,00,000 দরজা। সে এক কলকাতা ছিল আমাদের, কলেজ স্ট্রিটের গায়ে কাপ্তি, ডালহাউসের ভিতরে তেলেঙ্গানা, আর রাজভবনের সামনে চট্টগ্রাম। এখানে কি আছে আর কি নেই, বালকের জন্য প্ল্যানেটোরিয়াম, প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা এবং পলিত বৃদ্ধের জন্য ভাগবত, বন্ধুর জন্য বন্ধুত্ব, তৃষ্ণার্তের জন্য পানীয়, আগন্তুকের জন্য রেশন কার্ড, যে কোনো চোখের জন্য কাজল, যে কোনো পাইপের জন্য টোব্যাকো, এরই নাম কলকাতা। এখানে কি নেই, নায়কের জন্য নায়িকা এবং নায়িকার জন্য ইন্দ্রপুরী, আধুনিক কবিতা, লঘু সুর তুলতে গিটার, ছবির জন্য প্রদর্শনী এবং তারপর সহৃদয় সমালোচনা। এখানে ইচ্ছার শেষ নেই, ঈপ্সিত অনন্ত, বহু নিন্দিত অনিন্দ, এই শোকেস সুন্দরী শহরের নাম কলকাতা। মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, না না পাহাড়ে অরণ্যে নয়, নয়কো মরুতে প্রান্তরে,
হারিয়ে যেতে ইচ্ছে করে এই শহরে। এই যে আমার মস্ত শহর, সদাই শশব্যস্ত শহর, নোংরা শহর, ঘিঞ্জি শহর, খেয়াল খুশির হাত পা মেলা, সুখের এবং শখের শহর। খুদ কুড়ানো বিদুর যেমন, তেমনি আবার চুনি পান্নার কুবের রাজের হিরে মানিক সোনার শহর। নীল আকাশের আলোক বেলা, গড়ের মাঠের অবাক শহর, কানাগুলির বাঁকে বাঁকে উৎপাতা ওই গা ছমছম ভয়ের শহর, দরাজ দিলের দয়াল শহর, লোভ লালচে হ্যাংলা শহর। এই শহরে হারায় যদি, সে কি মিছে হারিয়ে যাওয়া? সে হারানোর মানে বুঝি নিত্য নতুন আপনাকে ঠিক খুঁজে পাওয়া। কলকাতার কাছ থেকে কম পাইনি খ্যাতি অখ্যাতি দুই, অর্থ অনর্থ দুই। এখানেই বুকের মধ্যে বিশ্বজোড়া মুক্তির স্বপ্নের জন্ম, এখানেই তার কবরখানা। প্রতি পদক্ষেপে অভিজ্ঞতা, আবার অভিজ্ঞতার চাপে ভোঁতা হয়ে যাওয়া। আমি জানি না কলকাতার কোথায় শুরু কোথায় শেষ, কে কে কলকাতার বাসিন্দা কে কে নয়, কলকাতা কার কি কি কারে কি কি দেয়। শুধু জানি এখানে দীর্ঘকাল আছি এবং থাকবো। এই শহরেই আছি, এখানেই থাকবো। কলকাতা আমাদের সন্তান, আমাদের মা, আমাদের বাবা। কলকাতা আমাদের গত জন্মের রাখি বন্ধনের গান, আমাদের দুঃখের বর্ষায় চোখের জল, আমাদের বসন্ত দিনের অন্ধ বেহালা বাদক। এই শহরেই আছি, এখানেই থাকবো। কলকাতা আমাদের জয় হিন্দ, আমাদের আল্লাহু আকবার। কলকাতা আমাদের বন্দে মাতরম, আমাদের ইনকিলাব জিন্দাবাদ। এই শহরেই আছি, এখানেই থাকবো। আমাদের প্রিয় রোমান্টিক কবি একদিন ভুল বলেছিলেন। আমরা জানি কলকাতা কোনোদিন তিলোত্তমা ছিল না। আমরা জানি কলকাতা কোনোদিন তিলোত্তমা হবে না। আমরা জানি কলকাতা চিরদিন কল্লোলিনী। আমরা জানি মৃত্যু